আমাদের উত্তর পূর্ব ভারত অভিযানের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা ঘুরে দেখেছি আসাম বাংলাদেশ সীমান্তের বাঙালি অধ্যুষিত জনপদ শিলচর আর করিমগঞ্জ। আর আজকে সকাল সকাল বের হচ্ছি আর এক বাংলা জনপদের উদ্দেশ্যে। এখন অবস্থান করছি শিলচরের ভাষা শহীদ রেলওয়ে স্টেশনে। একটু পরে ছাড়বে আমাদের ট্রেন। গুড মর্নিং ফ্রম শিলচর। আমরা এখন আছি শিলচর রেলওয়ে স্টেশনে। সময় 8:15 মতো। 8:30টায় আমাদের ট্রেন, আমরা যাচ্ছি আগরতলা। আর শিলচরে এসে যে এক্সপিরিয়েন্স হয়েছে আমাকে এটা মুগ্ধ করেছে। শিলচরের লোকজনের বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, যে একটা টান যেরকম তারা ফিল করেন, এই জিনিসটা এখানে না এলে আমি জানতাম না। এখন আগরতলা যাব, সেখানেও বাংলা ভাষাভাষী লোকজনের সাথে কথা হবে, পরিচয় হবে, এক্সপ্লোরেশন হবে। চলেন। আর এই যে ট্রেনটা, এটা হচ্ছে আগরতলা শিলচর এক্সপ্রেস। এটা হচ্ছে 7-8 ঘন্টার ট্রেন। বিকেল নাগাদ ইনশাল্লাহ আগরতলা পৌঁছে যাব। আমরা সকালের খাবারের ব্যবস্থাও করে নিলাম। 4 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। একদম 11th আওয়ারে আমরা ট্রেনে উঠে পড়লাম। আমার সিট নাম্বার হচ্ছে C1A20। আমাদের ট্রেনটা কিন্তু একেবারে অন টাইম। এবারের মতো বিদায় জানাচ্ছি শিলচরকে। উইন্ডো সিট মেলায় জার্নিটা এনজয় করা যাবে। আমি অবশ্য এখন চিন্তায় আছি পাশের সিটের লোকাল ভাইয়ের সাথে কি করে আলাপ জমানো যায়। শিলচর থেকে আমরা মুভ করেছি, এখন আছি অরুণাচল জাংশনে। অবাক হওয়ার কিচ্ছু নাই, এটা শিলচরের পাশে একটা ট্রেন স্টেশন, অরুণাচল জাংশন। আর এখানে খাচ্চান ভাইয়ার সাথে আমার গল্পগুজব হয়ে বেশ ভালো একটা পরিচয় হয়ে গেছে। ভাইয়া কেসা है आप? मैं ठीक हूँ। आप त्रिपुरा से है ना? খাচ্চান ভাইয়ার বাড়ি ত্রিপুরাতে, কিন্তু ওনার বাংলা কিন্তু মানে বুঝতে পারেন, বলতে সমস্যা হয়। এই জন্য ওনার সাথে আমার হিন্দি উর্দু মিশাই কথা বলতে হচ্ছে। कोई बात नहीं, काम तो चल जाता है। तो भैया हम अगरतला से वो आइजल जाऊंगा, तो ये तरीका क्या है, कैसे जा सकता हूँ? हम बहुत सारे तरीके से जा सकते हैं। एक्चुअली नॉर्मली अगरतला से जाना है, प्रॉपर अगरतला से जाना है तो हम एडी नगर से जा सकते हैं। एडी नगर में हम टिकट ले सकते हैं, या फिर श्यामली बाजार एक जगह है, वो भी अगरतला में ही है। वो नज़दीक है? हाँ, नज़दीक ही है। আচ্ছা, তাহলে আশা করা যায় সমস্যা হবে না। আগরতলার ভেতরে শ্যামলী বাজার নামে একটা জায়গা থেকে আমরা হয়তোবা সুমোর টিকিট ম্যানেজ করতে পারবো। নতুবা এডি নগর वो भी अगरतला में। আচ্ছা, নতুবা আপনারা যারা শিলচরের দিকে আসবেন, শিলচর থেকে কিন্তু আইজলে একদম খুব সহজে চলে যেতে পারবেন। আমরা এখন বদরপুর জংশন অতিক্রম করছি। এখানে হামসফর এক্সপ্রেস যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা আগরতলা থেকে বেঙ্গালোরে যায়। এই ট্রেনটা রানিং টাইম নাকি 3 থেকে 4 দিন। বুঝতে পারতেছেন কত লম্বা জার্নি করে এই ট্রেনগুলা। ট্রেনের ভেতরেও দেখলাম বেশ ভালো নাস্তা পাওয়া যাচ্ছিল। স্বচ্ছর সিটটা একটু পাশেই পড়েছে। আমরা খাবার নিয়ে ট্রেনে উঠেছিলাম। এখন ক্ষুধাটাও বেশ মাথা চাড়া দিচ্ছে। আমাদের আজকের ট্রেন জার্নিটা বাংলাদেশ এবং ভারত সীমান্ত ধরে হচ্ছে। এটা কিন্তু গ্রামীণ ফোন থেকে কল করা। হ্যালো, ভিডিও শ্যুট করতেছি, তোমাকে কল করে দেখাচ্ছি যে বাংলাদেশে কল যাচ্ছে গ্রামীণ ফোন থেকে। আচ্ছা ঠিক আছে, থাকো, আল্লাহ হাফিজ। কতটুকু দেখা যাচ্ছে জানি না, একদম ফুল নেটওয়ার্ক পাচ্ছে। এরপর অনেকটা সময় আমরা ঘন বন জঙ্গলের মাঝে দিয়ে পথ চললাম। ক্লান্তিতে চোখটাও একটু লেগে এসেছিল। এর মাঝে আমরা ধর্মনগর অতিক্রম করে উত্তর ত্রিপুরা পেরিয়ে আগরতলার অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই স্টেশনটার নাম জিরানিয়া। এখান থেকে আগরতলা আর সবে 20 কিলোমিটারের মতো। হ্যালো, আমরা এখন আছি জিরানিয়া স্টেশনে। ত্রিপুরা রাজ্যে এটা আমার প্রথমবার। এতক্ষণ একবারও কোনো স্টেশনে নামা হয়নি। এবার ভাবলাম যে একটা স্টেশনে না নামলেই নয়। একটু পরেই তো আগরতলা চলে আসছে। আমাদের ট্রেন 20 থেকে 25 মিনিট লেটে চলছে। ভারত সময় 4টার সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা হয়তো বা 4:30টার দিকে পৌঁছাবো। ট্রেন বেশ কয়েক জায়গায় হল দিয়েছে, যেহেতু এটা লোকাল ট্রেন।
তবে এক্সপ্রেস বলে এটাকে, শিলচর আগরতলা এক্সপ্রেস। সকাল 8টা থেকে বিকেল 4টা এই টাইম স্কেলটা মেনটেন করে শিলচর থেকে আগরতলা চলাচল করে। 20 মিনিট সমস্যা না। আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনে। এটা আমার প্রথম ট্রেন জার্নি ভারতে। বাসি দিয়ে দিছে। 2 মিনিট হল্ট নিয়েছে এখানে। এরপরে আরেকটা স্টেশন আসবে, তারপরেই আমরা পৌঁছে যাব আগরতলা। এখন সময় 4:30। আমরা পৌঁছে গেলাম ত্রিপুরার রাজধানী আগরতলায়। দারুণ একটা রাইড ছিল এটা। এটা সম্ভব হয়েছে আমাদের খাকচাং ভাইয়ার কারণে। ভাইয়া বহুত আচ্ছা লাগা আপসে মিলকে। এরপরে আবারও দেখা হবে কি হবে না আমি জানি না। আচ্ছা ওয়াক্ত গুজরা আপকে সাথ। বাংলাদেশে অবশ্যই আসবেন। श्योर श्योर আমি আসবো। मैं इधर से जा। আচ্ছা ঠিক আছে, দেখা হবে আবার। ঠিক আছে, ওকে। সেভেন সিস্টার স্টেটে আমরা এবার 6 স্টেট মিশন এসেছি। অরুণাচলে যাওয়ার জন্য অনেক ঝক্কি পোহাতে হয়, সেটা এবার সম্ভব হচ্ছে না। ওকে, আমরা এখন স্টেশন থেকে বের হব, তারপরে আমরা হোটেল এরিয়াতে যাব। দুর্গাপূজার সময় এখন, দেখা যাক সন্ধ্যার দিকে হয়তো একটা ফেস্টিভ ভাইব আমরা এক্সপ্লোর করতে পারবো। ভাই একটা মজার ব্যাপার হইছে, বাংলালিংক থেকে এই দারাজের মেসেজ আসছে আমার সিমের মধ্যে। এই ব্যাপারটা এবারে ট্যুরে আমরা সোফার খুব এনজয় করতেছি। অ্যাকচুয়ালি আমার ইন্টারন্যাশনাল কার্ডে একটা সমস্যা হয়েছিল। আমি এখান থেকে অ্যাব্রড নাম্বার থেকে তাদেরকে কন্ট্যাক্ট করলাম, বললো যে না, অথরাইজড বাংলাদেশি নাম্বার থেকে এটা সলভ করতে হবে। আমি বললাম আমি এখন ইন্ডিয়াতে আছি, কী করে এটা সলভ করি। পরে যখন দেখলাম যে করিমগঞ্জের আশেপাশে বাংলাদেশের নেটওয়ার্ক পাচ্ছে, গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাচ্ছে, আমি কল করে সেই ইস্যুটাও সলভ করে ফেললাম। আমরা আগরতলায় আছি, ত্রিপুরা রাজ্যে আছি এখন, কুমিল্লার একদম পাশে। একসময় তো ত্রিপুরাতে কুমিল্লা আগরতলা সব একসাথেই ছিল। আগরতলা স্টেশন থেকে আমরা এখন ধরেছি মূল শহরের পথ। দুর্গাপুজো উপলক্ষে পুরো শহর যেন রঙিন রূপ নিয়েছে। শুনেছি কলকাতার দুর্গাপূজা নাকি ব্যাপক উৎসবমুখর হয়। আমার তো মনে হচ্ছিল আগরতলা কম যায় না। আগরতলা স্টেশন থেকে 100 রুপিতে অটো ভাড়া করে আমরা চলে এলাম পোস্ট অফিস চত্বরে। এখানে Booking.com একটা হোটেল দেখে রেখেছিলাম, সেটা আগে চেক করে দেখি কী অবস্থা। পূজার জন্য এখন হোটেলগুলোতে এমনিতেই বেশ চাপ, খুব বেশি অপশন ছিল না তাই আমাদের হাতে। যাই হোক, হোটেলে চেক ইন করে আমরা শহর ঘুরতে বের হলাম। পূজার আমেজে আগরতলাটা একটু এক্সপ্লোর করা যাক। এখন আছি এখানকার আইকনিক শঙ্কর হোটেলে। আগরতলা এলেন অথচ এখানে একবেলা খাবেন না, তা তো হতেই পারে না। ওনাদের খাবার সার্ভ করার সিস্টেমটা দেখে বেশ মজা পেলাম। পাইরেক্সের প্লেটের উপরে কলা পাতা, সেখানে আবার বালতি থেকে বেরিয়ে দিচ্ছে ভাত। মেনু কার্ডটিতে একটু চোখ বুলিয়ে নিন। দেশি খাবার হলেও কিন্তু বেশ এক্সপেন্সিভ। 160 রুপিতে মাছের ঝোল অর্ডার করলাম আমরা। ডিশটা থেকে একেবারে ধোঁয়া উঠছিল। এখানে বাসমতি চালের ভাতের প্রচলন। জনপ্রতি 60 রুপিতে চাহিদা মতো ভাত নিতে পারবেন। 220 রুপিতে হয়ে যাচ্ছে বেশ ভালো একটা ডিনার, কি বলেন? খাওয়া দাওয়া সেরে আমরা আবারও পায়ে হেঁটে শহর ঘুরতে বের হলাম। যা বুঝলাম, এখানে শহর জুড়ে বিভিন্ন এলাকাভিত্তিক ক্লাবের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে নানান পূজা মণ্ডপ। সন্ধ্যার পরে লোকাল লোকজনের কাজই হলো মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে দেবী দর্শন। এই মণ্ডপটায় এসে হঠাৎ করে চোখ আটকে গেল। আমাদের কুমিল্লার লালমাই পাহাড়ের চণ্ডীমুড়া মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এর অবয়ব। পাশের ব্যানার বোর্ডে মিলল আমার ধারণার সত্যতা। পাশাপাশি আরও বেশ কিছু ব্যানার বোর্ড দেখলাম, যেগুলোর প্রতিটাই ছিল কুমিল্লার নানান ঐতিহাসিক নিদর্শনের স্মৃতিচারণ। বুঝতে পারলাম কাঁটাতারের বেড়াটাই শুধু মাঝখান দিয়ে টেনে দেওয়া হয়েছে। আগরতলার মানুষ এখনও কুমিল্লাকে এতটুকু ভোলেনি। সবাই তার ইশারায় চলে। এই মণ্ডপটাই দেখেন,
আফ্রিকান এক আদিবাসী সম্প্রদায়ের প্রতীকী উপস্থাপন হয়েছে এখানে। বেশ ক্রিয়েটিভ সব আইডিয়া। আগামী পর্বে আমরা আগরতলার সাইট সিইং স্পটগুলো ঘুরে দেখব। বিদায় নেওয়ার আগে আসামে বাংলা ভাষার আন্দোলন নিয়ে স্বচ্ছর মুখে শিলচরের এক দাদার জীবন গল্প শুনে নিন। তিহাম ভাই, একটা জিনিস অ্যাড করতে চাই। আমরা তো আসামের ভাষা আন্দোলন নিয়ে কথা বলতেছিলাম। তো আমাদের তো আগরতলা আসার পথে দুইজনের সিট আলাদা পড়লো। তো আমার পাশে একটা আসামের দাদার সিট পড়েছিল। সে শিলচরের মানুষ। তো সে ওই সময়কার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছিল। 61তে ওই আসামের সরকার যখন বলল যে অসমিয়া ভাষাকেই ওদের প্রাদেশিক ভাষা করতে হবে, এখন তারা তো অসমিয়া ভাষা জানে না, তো তাদেরকে গ্রেফতার করার একটা রায় আসে। তখন তারা ওখান থেকে পালানোর প্রচেষ্টা চালায়। তো এরকম একটা অভিজ্ঞতা দাদা আমার সাথে শেয়ার করেছিল যে তখন বাঙালি মহিলাদেরকে মারোয়ারি পোশাকে সাজিয়ে রাখছে, যেন ওরা যে পালাচ্ছে এটা যেন ওখানকার সরকার ধরতে না পারে। তার অভিজ্ঞতা মতে সে তখন ক্লাস 8-এ পড়ে, তার কোলে তার ছোট বোন, তার মা, তার বাবা সবাই একসাথে ট্রাভেল করছিল। তো অনেকবার পুলিশ এসে চেক করেছে, কিন্তু ওই যে মারোয়ারি ড্রেসের জন্য ধরতে পারেনি। তো যখন তারা একদম শেষে এই আসাম বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গে ঢুকলো, দাদার নিজের ভাষাতেই আর কি পুরা বগিতে যেন কান্নার রোল পড়ে গেল, মানে একটু মুক্তি পেল আর কি। তো এই ছিল তাদের পালানোর কথাবার্তা। এটা 1961-র পরে কোনো একটা সময় দাদি স্পেসিফিক করে বলতে পারেনি, তবে আমি তার আবেগটা ফিল করতে পারছিলাম। বাংলাদেশের মানুষ অনেকেই জানি না যে এখানকার মানুষরাও যে ভাষা আন্দোলনের জন্য কতটুকু আত্মত্যাগ করেছে। তো এটাই ছিল একটা উদাহরণ বলা যায় সেই দাদা, শিলচরের দাদা।